This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 28শে ফেব্রুয়ারির কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। 28শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিস, আর সেখানে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়, যেটা গোটা বিশ্ব দেখেছিল। এবং তারপর সেখান থেকে জেলেনস্কি চলে যাওয়া, সেটাও আমরা প্রত্যেকে জানি। কিন্তু রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধ থামাতে এবার উদ্যত হয়েছেন স্বয়ং জেলেনস্কি। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন এবং ফোন করে তিনি জানিয়েছেন যে যুদ্ধ বিরতি চান। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 30 দিনের জন্য যেন সেই যুদ্ধবিরতি হয় তেমনটাও জানানো হয়েছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের তরফ থেকে কোনো রকম শর্ত তিনি মানতে চান না, তেমনটা ইতিমধ্যে পুতিন স্পষ্ট করে দিয়েছে। এবং 30 দিনের যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু তার মধ্যেও কিভের একাধিক জায়গাতে রুশ সেনা তারা হামলা চালাচ্ছে, তেমনটা অভিযোগ করা হয়েছে ইউক্রেনের তরফ থেকে। সবটা মিলিয়ে পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে আমরা কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, একদিকে যুদ্ধবিরতির চুক্তিতে সায়, অন্যদিকে আবারও হামলা, সবটা মিলিয়ে ঠিক কোন পথে যেতে চাইছে রাশিয়া ইউক্রেনের বর্তমান পরিস্থিতি, আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, দেখুন, ইউক্রেন মোটামুটি বোঝা যাচ্ছে সে আর যুদ্ধ করতে তার অপারক, যুদ্ধের তার সামর্থ্য নেই। যারা তাদের শক্তি জুগিয়েছিল অনেকেই সরে গেছে এবং 3 বছর যুদ্ধ করার পর মোটামুটি ক্লান্ত, এবং তার লাভের খাতায় খুব একটা কিছু নেই। এখন রাশিয়া মোটামুটি ভাবে বেশ কিছু খনিজ এলাকা দখল করে নিয়েছে। নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট, ওয়ার্ল্ডের লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটাও তার দখলে আছে। সে এখন কোনোটাই ছাড়তে চাইছে না। এবং আমেরিকা যেটা বলেছিল, তুমি এনার্জি এলাকায় কোনো ধরনের ডিস্টার্বেন্স করো না, তোমার বম্বিং করো না, সে কোনোটাই শুনতে চাইছে না। এখন যেটা হবার সম্ভাবনা, যে আমেরিকা প্রথমে মনে করছিল যে ইউক্রেন বুঝি যুদ্ধ থামাতে চাইছে না ইউরোপিয়ান শক্তিগুলো। এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমেরিকা বুঝতে পারছে যে পুতিনই যুদ্ধ থামাতে চাইছে না, কেননা যতক্ষণ না তার লাভের অঙ্ক তার মিটবে, সে ততক্ষণ সে থামবে না। এটা বোধহয় আমেরিকাও বুঝতে পারছে। বুঝতে না পারলেও বোঝার সময় এসেছে। এখন পুতিন যেভাবে আক্রমণ করেছে, যখন যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না হলেও যুদ্ধবিরতি সংক্রান্ত আলাপ আলোচনা চলছে, তখনই যুদ্ধবিরোধিতা মান্যতা দেওয়াটাই একটা স্বাভাবিক আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে পড়ে। কিন্তু পুতিন সেটা যখন মানলেন না, যখন ইউক্রেনের উপর বম্বিং শুরু করে দিয়েছেন, তার ফলে পুতিন কিছুটা অনেকটাই একঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার আন্তর্জাতিক যে ডিপ্লোমেসিতে উনি যে যথেষ্টই গুরুত্ব হারাবেন। ইউরোপের অধিকাংশ বৃহৎ দেশ তার বিরুদ্ধে চলে গেছে। আমেরিকা তার ফেভারে ছিল। আমেরিকা ভেবেছিল যে ট্রাম্পের যে ভাবনা, পুতিন এবং উনি এরা দুজনেই হয়তো সারা বিশ্বকে কন্ট্রোল করবে। কিন্তু পুতিনের এই যে সংকীর্ণ ভাবনা রয়েছে ইউক্রেনকে ঘিরে, তারপরে দেখায় ট্রাম্পও হয়তো মনে করতে পারে এই লোকটাকে দিয়ে হয়তো বিশেষ কিছু কার্যসিদ্ধি হয়তো ঘটবে না। এই ধরনের ভাবনা হয়তো অচিরেই পুতিন ট্রাম্পের মধ্যে আসতে পারে। তার ফলে এখন আমাদের দেখতে হবে যে কি হয়। এবং যেটা ঘটছে, সহানুভূতি কিন্তু জেলেনস্কির দিকে, অর্থাৎ ইউক্রেনের দিকেই আন্তর্জাতিক সহানুভূতিটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং অলরেডি ইউরোপিয়ান দেশগুলো তারা জানিয়েছে যুদ্ধবিরতি থামলেও তারা ইউক্রেনে তারা পিসকিপিং ফোর্স পাঠাবে, এবং সেটা হয়তো পুতিন সহ্য করতে পারছে না। পুতিন চাইছে ইউক্রেন একেবারেই সে একটা অসুরক্ষিত থাকুক, সারা বিশ্ব ওখান থেকে নজর ঘুরিয়ে নিয়ে, তার ফলে যখন ইচ্ছে হবে, যখন উনি বুঝবেন আবার ইউক্রেন দখল করে নেবেন, এরকম একটা ভাবনা পুতিনের মধ্যে রয়েছে। সেটা ইউরোপিয়ান দেশটা একেবারেই মানবে না, হয়তো ট্রাম্পও মেনে নেবে না। পুতিন এটা যদি যুদ্ধবিরতিটা মেনে নিতেন, হয়তো ওনার গ্রহণযোগ্যতা বাড়ত। কিন্তু সামান্য প্রাপ্তির লোভে যে কাজটা করছেন, তাতে কিন্তু ওনার গ্রহণযোগ্যতা ট্রাম্প প্রশাসনের কাছে অনেকটাই কমিয়ে ফেলবে বলে আমার ধারণা। হ্যাঁ।
আরও একটা বিষয় একটু জানতে চাইছি, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এক্ষেত্রে লাভটা কি, কিংবা রাশিয়ার ক্ষেত্রে কি লাভ হচ্ছে, যেখানে আমেরিকা তার পাশ থেকে সরে যাচ্ছে, ইউরোপের অধিকাংশ দেশের কাছে তিনি বিরাগভাজন হচ্ছেন, হঠাৎ করে এতটা যখন তিনি পিছনে চলে যাচ্ছেন বা অধিকাংশ দেশ তার থেকে সাপোর্ট সরিয়ে নিচ্ছে, তাহলে তিনি কেন এইভাবে মরিয়া হয়ে ইউক্রেনের ওপরে হামলা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দেখুন, ইউক্রেন একেবারে খনিজ সম্পদে ভরা, সবকিছুই খনিজ সম্পদ সেখানে দিয়েছে। এখন যে সমস্ত রেয়ার আর্থ মেটেরিয়াল যেগুলোকে বলা হয়, যেগুলো আজকে মডার্ন ইলেকট্রনিক যে ভীষণভাবে কাজে লাগে, সেগুলো সেখানে ভরপুর আছে। কিন্তু ইউক্রেনের প্রযুক্তি সেভাবে উন্নত নয়, তারপরে তারা সেগুলোকে মাইন্স গুলোকে এক্সপ্লোর ঠিক মতন করতে পারছে না। এখন পুতিন সেগুলো চাইছে যে সবকিছুরই কবজা করার, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালোই চলছে। আমরা 90 সালে আমরা দেখেছিলাম সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরে কিন্তু মোটামুটি ভাবে সমস্ত পাওয়ার প্ল্যান্ট যথেষ্ট ভালো চলছে। পৃথিবীর একমাত্র দেশ যার 80% মতন বিদ্যুৎ আসে আণবিক শক্তি কেন্দ্রগুলো থেকে। তো পুতিন এখন সেইগুলোর দিকেই নজর রয়েছে। না তো ওর বিরাট, ওরা বন্ধু হারালো হয়েই গেল, কিন্তু ইউক্রেনের সম্পদের প্রতি ওনার একটা লোভ রয়ে গেছে, এবং সেইটা উনি ছাড়তে চাইছে না। 2014 সালে যখন ক্রিমিয়া দখল করলেন, সেটাও খনিজ সম্পদে ভরা, তার লোকেশনও মারাত্মক। সেই জায়গায় সেইটাকে করে উনি ভাবছেন যে এইভাবে যদি দখল করে নিয়ে যায়, সারা বিশ্ব হয়তো কিছু বলবে না। হয়তো এটাও ভাবছেন ইউক্রেনের মানুষ হয়তো একদিন বলবে না আমরা রাশিয়ার সঙ্গেই থাকবো। এই ধরনের ভাবনা চিন্তা ওনার মধ্যে থাকার সম্ভাবনাটা খুব বেশি। যদি দেখা যায় কেউ নেই, উনি ইউরোপিয়ান শক্তি বা আমেরিকার কাছে নেই, উনি হয়তো ইউক্রেনে গিয়ে প্রচার করতে পারবেন যে আমরা রাশিয়ার সঙ্গে মিশে যাই। এরকম একটা ভাবনা আমার মনে হচ্ছে যে পুতিনের মধ্যে রয়েছে, যে সাম্রাজ্যবাদী ভূমিকা, পুরনো ইউএসএসআর কে অবাধ তৈরি করা পুতিনের ধাঁচে। এতে ভয় পাচ্ছে যারা রাশিয়া থেকে বেরিয়ে গেছে, এবং এখন ন্যাটোর সদস্য যারা আছে তারা কিন্তু প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে, এবং তারা মনে করছে যদি ইউক্রেনকে যদি একবার ঘাঁটি জেনে বসে, তাহলে কিন্তু আমাদের দেশগুলো তার আক্রমণ করে বসবে। তাই এরাও সকলেই একটু ঐক্যবদ্ধ হয়ে আছে। বুঝতে হবে যে আর্থিক লাভটা ইউক্রেনে খনিজ সম্পদ পেলে যে আর্থিক লাভ হবে, সেটা কিন্তু পুতিন সে হারাতে চাইছেন না। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব যে মনে করছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে ইউক্রেনের খনিজ সম্পদ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে ফোন করেছেন ভলোদিমির জেলেনস্কি। আংশিক যুদ্ধবিরতির আশ্বাস দিয়েছে রুশ, কিন্তু তার সত্ত্বেও কিভে হামলা চালিয়ে যাচ্ছে রুশ ফৌজ, ট্রাম্পকে সেটা জানিয়েছেন জেলেনস্কি।